কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বামেরা এক কাঠা। আগরতলায় কর্মসূচি সংগঠিত হলো পাঁচটি বাম দলের নেতৃত্ব এবং এই কর্মসূচি থেকে তারা সরাসরি গোটা রাজ্যে আগামী কয়েকদিন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইতিমধ্যে বাম দলগুলো এক জায়গায় এসে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন 14 থেকে 20 ফেব্রুয়ারি তারা কর্মসূচি সংগঠিত করবেন এবং এই কর্মসূচির মাধ্যমে তারা বাজেটের বিরুদ্ধে তাদের মতামত, তাদের বক্তব্য তারা তুলে ধরবেন। আগরতলার কর্মসূচিতে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বাজেট ইস্যুতে সরকারের চরম সমালোচনার পাশাপাশি এই সরকারকে অমানবিক বলে আখ্যায়িত করেছেন বাম দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। আগরতলার কর্মসূচির পাশাপাশি 5টি বাম দল রাজ্যের অন্যান্য জায়গায় জেলা কিংবা মহকুমা সদরে কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগরতলায় গণ অবস্থান কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারাই বাজেটের বিরুদ্ধে তাদের মতামত দিয়েছেন। তার সঙ্গে তারা বলেছেন যে এই বাজেট এই সময়ের মধ্যে 11তম, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 11তম বাজেট, তার আগে 10টি যে বাজেট ছিল কোনো বাজেটেই জনকল্যাণের জন্য কিছুই নেই। গতানুগতিক বাজেট আখ্যায়িত করলেও তারা বলছেন এই বাজেট জনবিরোধী এবং এই বাজেট থেকে কিছুই প্রাপ্য নেই এবং বিজেপির কাছ থেকে, বিজেপি পরিচালিত সরকারের আমলে বাজেট ঠিক এই কথার মাধ্যমে কোনো কিছুই প্রত্যাশা করা ঠিক নয় বলে নেতৃত্বের আজকের ভাষণ পর্বের বক্তব্য। আমরা ভাষণের অংশ বিশেষ শুনবো, তার পাশাপাশি আপনাদের প্রত্যেকের কথা শুনবো। শুরুতে অনুরোধ কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, তার সঙ্গে আপনারা নিজেদের অভিজ্ঞতার নিরিখে বাজেট সম্পর্কেও প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং এই বাজেটের বক্তব্য তুলে ধরবেন এই আয়োজনে। তার সঙ্গে সময়ের প্রতি অবশ্যই প্রত্যেকে নজর রাখবেন, প্রত্যেকের জন্য কথা বলার সুযোগ করে দেবেন। তারপর সেচ, নানা ধরনের কর ইত্যাদি বসিয়ে কেন্দ্রীয় সরকার অধিকাংশ ক্ষেত্রে বিরাট অঙ্কের টাকা মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছে এবং তার প্রতিফলন হচ্ছে বাজারে জিনিসপত্রের দরদাম বাড়ছে। শুধু পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না, পেট্রোল ডিজেলকে ভিত্তি করে পরিবহন যে ব্যবস্থা তাতে ভাড়া ইত্যাদি বাড়ছে, মালের ভাড়া বাড়ছে এবং তার প্রতিফলন অত্যাবশ্যক দ্রব্য সামগ্রীর উপর পড়ছে, তার দামও বাড়ছে। অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে 3-4 রকম ভাবে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে মানুষের পকেট কাটার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে। অনেক আগে থেকে আমরা এই দাবি বলবার চেষ্টা করছি। কিছু কিছু রাজনৈতিক দল যারা হয়তো বামপন্থী না, তাদের মধ্যে কোন কোন দল তারাও মাঝে মাঝে পার্লামেন্টের ভেতর আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই দাবি তারা যে উত্থাপন করেননি ঘটনা তা না, কিন্তু বাইরে যেমন বড়সড় কোন আন্দোলন তারা সংগঠিত করেছেন বা করছেন এটা আমাদের নজরের মধ্যে সেভাবে আসছে না। কিন্তু আমরা এই জায়গায় যেটা এই বাজেটে যে প্রস্তাবনা তাদের পরীক্ষা করে যেটা দেখা যাচ্ছে যে পেট্রোল ডিজেলের উপর এই যে সেচ এবং কর বসানো হয়েছে সেখানে বিশেষ করে যেটা বলা হয়েছে যে করের অংশ, এটা বিশেষ করে উল্লেখ করছি, রাজ্যগুলোর সাথে কেন্দ্রীয় সরকার ভাগ করে না। সবটাই কেন্দ্রীয় সরকার তার কোষাগারে নিয়ে যাচ্ছে, কিন্তু এই কর সংগ্রহ করার ক্ষেত্রে রাজ্যের সরকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন আর এই সমস্ত টাকাটা কেন্দ্র তার তহবিলে নিয়ে তারা জমায়েত করছে। এই জায়গাটাতে আমরা এই 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করছি যে এই যে কর এবং সেচ তোমরা বসাচ্ছ আরো বিভিন্ন নামে, তার থেকে অর্জিত যে অর্থ রাজ্যের সঙ্গে এই অর্জিত অর্থ যেখানে তোমরা বন্টন করছো না, এই সেচ এবং কর তোমাদের বন্ধ করতে হবে, বাতিল করতে হবে। এটা নতুন করে চাপানো চলবে না, এটা একটা গুরুত্বপূর্ণ দাবি। এবং আমি আগে বলবার চেষ্টা করেছি এই দাবি শুধুমাত্র রাজ্যের অংশের জন্য না, এই দাবি বাস্তবায়ন যদি করা যায় তাহলে 3-4 রকম পদ্ধতিতে সাধারণ মানুষের পকেট কেটে কেন্দ্রীয় সরকার তার যে অর্থ ভান্ডার এটাকে শক্তিশালী করার চেষ্টা করছে, অথচ জনগণের সাথে এই টাকা খরচ করছে না, রাজ্যের সাথেও এটা শেয়ার করছে না। এটাকে সেখানে বন্ধ করবার জন্য এই দাবি কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমি এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
যেগুলো এই 5টি রাজনৈতিক দল তারা এই 7 দিন ব্যাপী সারা দেশে ব্যাপক প্রচার সংগঠিত করবার জন্য এই দাবিগুলো সামনে রেখে আহ্বান করেছে। আমরা যদি মনে করি বা যারা আমাদের কথা শুনছেন তারা যদি মনে করেন এই বাজেট সেশন চলছে, আমরা এই কথাগুলো তুললাম, বাজেট তো পাস হবে এক সময়, কারণ সংখ্যা শাসক দলের শক্তি বেশি, বিরোধীরা যতই পার্লামেন্টের ভেতর হই হুল্লোড়ি করুক, বিক্ষোভ করুক, বয়কট করুক, তারা পাস করে দিন। এরপরে আর তো এই কথা বা এই স্লোগান বা এই দাবিগুলি কোনো সার্থকতা এবং তার কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। আমরা মানুষ হয়তো এগুলি ধীরে ধীরে ভুলে যেতে আরম্ভ করব। বামপন্থী 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা বিশেষভাবে আমরা বলতে চাই, এই দৃষ্টিভঙ্গি এই যে 6টা বিষয় এবারকার 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিকল্প অবস্থান হিসাবে ভারতবর্ষের মানুষের সামনে উপস্থিত করে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার আহ্বান রেখেছে, এটাকে কিন্তু এবার একটা আনুষ্ঠানিক বিষয় হিসাবে দেখতে ভুল করা হবে। আমরা যেটা বলতে চাইছি, এই বিষয়কে ভিত্তি করে সামনের দিনে আমাদের ধারাবাহিকতা বজায় রেখে বৃহত্তর গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন সংগঠিত করতে হবে। আমাদের দেশের অবস্থাটা কি? বিস্তৃত পরিসরে যাওয়ার তো সুযোগ নেই। আমাদের সমাজের মধ্যে নারী পুরুষের যে সংখ্যা, তার মধ্যে মহিলারা অর্ধেক, পুরুষ অর্ধেক। মহিলাদের মধ্যে যারা আমাদের মা বিবাহিত, দেখা গেছে তাদের 50 থেকে 56 রক্তাল্পতায় ভুগছে। এটা আমরা যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করি, বামপন্থী রাজনীতি করি, এটা আমরা উদ্ঘাটন করেছি, ঘটনা তা না। আমাদের সামাজিক জীবনে মানুষের জীবনযাত্রার মান নিয়ে যারা প্রতি বছরই ধারাবাহিকতা বজায় রেখে তথ্যাদি অনুসন্ধান করে পৃথিবীর নানা দেশের সাথে তুল্যমূল্য বিশ্লেষণ করে আমরা কোথায় আছি, কোথায় ছিলাম এবং কি সমস্যার মুখোমুখি হচ্ছি, এগুলো উপস্থিত করার চেষ্টা করছেন। তাদের উপস্থাপিত তথ্য, তাদের মধ্যে কমিউনিস্ট আছেন কি নেই সেটা নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। এই তথ্যগুলো যখন তারা উপস্থিত করছেন, কেন্দ্রীয় সরকার কি পার্লামেন্টের ভেতর কি পার্লামেন্টের বাইরে এটা বিরোধিতা করার সৎসাহস তারা দেখাতে পারছেন না, কারণ এটা বাস্তব। মায়ের যদি রক্তের অভাব থাকে, মায়ের বুকের দুধটা করতে হবে। মায়ের বুকে যদি দুধ না থাকে, তাকে শিশুর সন্তান সন্ততি তার প্রত্যেকে খাবার জোগাড় করবে। তা যদি তারা জোগাড় করতে না পারে, এই সন্তান সন্ততির বিকাশ কি করে হবে? এবং এর পাশাপাশি যারাই তথ্য উপস্থিত করেছেন তারাই বলবার চেষ্টা করেছেন, আমাদের দেশের সন্তান সন্ততিদের মধ্যে প্রায় 60 থেকে 62 দেখা যাচ্ছে স্বাভাবিক তার যে বৃদ্ধি বয়সের তুলনায় 10 বছরের কম বয়সী যারা দেখা গেছে তাদের এই শারীরিক যে বৃদ্ধি, সেই বৃদ্ধি সেভাবে ঘটছে না। আয়তনে তারা ছোট থেকে যাচ্ছে, স্টান্ট বলেছে নাকি, ওজন কম, নানা অসুখে তারা আক্রান্ত হচ্ছেন, স্বাভাবিক হলো। বিরোধী দলগুলোর কথা বললেন, তারা এই বিষয়গুলো বারবার তোলার চেষ্টা করেছে। কেন্দ্রীয় সরকার তার মন্ত্রী, বিশেষ করে অর্থমন্ত্রী, এই বিষয় প্রতি কর্ণপাত করার তারা চেষ্টা করেন। 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা কর্ণপাত করছে না বলে আমরা চুপ করে যাব, এটা হতে পারে না। এটা গরিব মধ্যবিত্ত নির্মিত মানুষের জীবনে এটা জ্বলন্ত অত্যাবশ্যক একটা গুরুত্বপূর্ণ দাবি। মানুষের ক্রয় ক্ষমতা নাই, রোজগার নাই, আয় নাই। এই পরিস্থিতিতে বাজার হাতে গিয়ে এই যে জিনিসপত্রের দরদাম যেভাবে বাড়ছে, পরিবার প্রতিপালনের জন্য ন্যূনতম চাল ডাল সহ গুরুত্বপূর্ণ সামগ্রী তারা কেন্দ্রীয় ব্যবস্থা করতে পারছে না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যদি উদাসীন দৃষ্টিভঙ্গি নিয়ে চলবার চেষ্টা করে, তাহলে কি করে চলবে? সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবার ওই 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়েছে, এই গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। চাল, গম,
এবং অত্যাবশ্যক 13 থেকে 15টা সামগ্রী সস্তায় এক দামে সারা দেশে বন্টনের ব্যবস্থা করবার জন্য সেখানে কেন্দ্রের বাজেটে উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দের ব্যবস্থা করতে হবে। এই গুরুত্বপূর্ণ দাবিটি সেখানে উত্থাপন করা হয়েছে, যে দাবি সামনে রেখে আজকে এখানে আমরা অবস্থান করছি। পরবর্তী সময়ে যে বিষয়টি গত বছরের দাবি হিসেবে উত্থাপিত হচ্ছে, তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, মহিলা এবং শিশু, এরা আমাদের সমাজের মধ্যে দুর্বল অংশ। এদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য এবং তার পরিবার প্রতিপালনের জন্য বাজেটে এই অংশের জন্য উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। এই চলতি যে বাজেট, এই বাজেটে গত বছরের সাথে বা তার আগের বছরের সাথে যে পরিমাণ অর্থ এই ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে, তখন বাজারে অর্থের যা মূল্য, টাকার যা দাম, সেখানে সেই অর্থের বাজার যে মূল্য নির্ধারিত হতো, আজকে কিন্তু সেই টাকার দাম অনেক নিচে চলে গেছে। আপনারা যারা খবর রাখেন তারা জানেন, এই যে ডলার, $1 এখন ভারতবর্ষের 87, 88, 88 টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ আমাদের টাকা এটা ছেঁড়া কাগজের টুকরার মতো, এটা কোনো মূল্য বাজার না। এই পরিস্থিতিতে 1 বছর 2 বছর আগে বাজারে টাকার দাম যা ছিল তার থেকে টাকা আজকে অনেক কমে গেছে। বাজেটে যে অর্থ এই ক্ষেত্রগুলোতে বরাদ্দ করা হয়েছে, আগের যে টাকা তার থেকে হয়তো বাহ্যিকভাবে দেখা যাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলবার চেষ্টা করবে যে না, আমরা তো গত বছর থেকে, তার আগের বছর থেকে 5,000 কোটি বা 6,000 কোটি, 2,000 কোটি, 3,000 কোটি টাকা বাড়িয়েছি, কিন্তু টাকার দাম যেভাবে কমছে, জিনিসের দাম যেভাবে কমেছে, যে একটা ক্ষুদ্র পরিমাণ অঙ্কের টাকা এই বাজেটের মধ্যে অতিরিক্ত যুক্ত করা হয়েছে, প্রকৃত মূল্য নির্ধারণ করতে গেলে পরে দেখা যাবে গত বছর বাজেটে এই ক্ষেত্রগুলিতে যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার থেকে এবারকার বাজেটে যে টাকা বরাদ্দ করা হয়েছে তার তুলনামূলকভাবে কম। তা যদি হয় তাহলে তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, মহিলা এবং শিশু, তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের পরিবার প্রতিপালনের জন্য কি করে তারা বাঁচবেন, কি করে পরিবারগুলো সেখানে এগিয়ে যাবে। এই জায়গাতে এই যে দাবি, এই দাবি কিন্তু ছেড়ে দিলে চলবে না। এই দাবির উপর ভিত্তি করে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। যারা তথ্য ঘাটাঘাটি করেন তারা জানেন, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি যখন সরকারে আছে, বড় বড় যারা পুঁজিপতি, ডলারে যারা তাদের পুঁজির হিসাব করে, এদের সংখ্যা 100 জনের বেশি ছিল না, বরং তার চাইতে কিছু কম। কিন্তু এই 10 বছর 11 বছর এই সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। সম্পদের পাহাড় চূড়ায় তারা এখন অবস্থান করছে। আমরা বামপন্থীরা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে আমাদের দেশের আভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য জনস্বার্থে যাতে সরকার, রাজ্য এবং কেন্দ্রের সরকার হাতে হাত মিলিয়ে কার্যকরী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে, তাতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দাবি আমরা করে আসছি। হ্যাঁ, দেখুন, বলে যে বাজেট নিয়ে যে কথাবার্তা বলে তারা বলে জনবিরোধী। আসলে বাজেটটা জনবিরোধী না, তারাও একই পন্থার পন্থী, তারা জাতি বিরোধী। আমাদের ভারতবর্ষ তো জাতি ভাগ করা আছে, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, জেনারেল, ব্রাহ্মণ। তো এরা জাতি বিরোধী বাজেট এইটা করে। দেশ স্বাধীনের পর থেকে তারা জাতি বিরোধী বাজেট করে, যার জন্য হয়ে কিছু জানতো একটা শ্রেণীর এরা তুল্লা উপর দিকে নিয়ে যাচ্ছে, বাকি শ্রেণীর গুলিদের নিচে নিয়ে আসে, যার জন্য জিনিসপত্রের দামের থেকে আরম্ভ করে উন্নয়ন, মানে জিনিসপত্রের আকাশ পাতাল ছোঁয়া করে রাখে। কারণ গরিবদের গরিব বানানি আর বড় লোককে বড় লোক করে দেওয়া। তো ভারতবর্ষের তো আজ করে বড় লোক হতে হবে। আর যেদিন ভালো বাজেট করবে, দাদা একটা কথা আপনি জেনে রাখবেন, যদি কোন সরকার যেদিন ভারতবর্ষ ভালো বাজেট করবে
সেদিন আমেরিকানে আর কারোর তুলনা করবে না। দেখেন না আমাদের প্রধানমন্ত্রী সে নিজে নিজে আকাম কুকামে ধরে থেকে এখন আমেরিকার তেল মাখে। কিছুদিন আগে দেখলাম তো আমেরিকা থেকে আমাদের ভারতীয় যে কিছু লোকজন হাত বেঁধে আমেরিকার ফ্লাইটে আমাদের দেশে ফেরত পাঠাইলো। তারপরে সে আবার আনন্দ করতে গেছে আমেরিকা। ভারতবর্ষে বাজেট করবে এরা তো ভারতবর্ষের সর্বনাশ করবে। এই আর্য ব্রাহ্মণরা ভারতবর্ষের বিপদগামী করে তুলবে মোদির মাধ্যমে। এই কথা দেখেন আমরা কত সর্বনাশ করে। এটা এত বড় অপমানজনক কাজ করলো আমেরিকার একজন লোকের উত্তর কোরিয়াতে ওই ছবি তোলা নিষেধ আছে। আমেরিকা এখনো পর্যন্ত নিষেধ আছে। আমেরিকার একটা লোক ওইখানে ছবি তুলছে, তারা জানতে পারছে, তারা জেলে ঢুকাইছিল। ঢুকানোর পরে আমেরিকা উত্তর কোরিয়া ধ্বংস করে লাগবো এইরকম প্রতিশ্রুতি করছিল। এবং এবার কিন্তু দিল জানে দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া ছাড়বে না আমেরিকাকে, যার জন্য সাহস পাইনি। আর ভারতবর্ষের লোকেদের হাত বেঁধে কার্গো বিমানে ভারতবর্ষে পাঠাইলো। এই সরকার ভারতবর্ষে ভালো বাজেট করবে আপনি আশা করতে পারেন? তো এর জন্যই আমি প্রতিদিন বলছি যে কংগ্রেস, সিপিএম, বিজেপি এরা দেশের রাষ্ট্রের ক্ষতি ছাড়া এরা লাভবান হবে না। বাংলাদেশ তো জাতি বিরোধী বাজেট করছে। এরা বিখ্যাত জানে আমরা এসসি, ওবিসি, জেনারেল, মূল নিবাসী, মাইনরিটি সমাজ থেকে আর্য সরকার শাসককে এটাই বলার। মানুষ আপনার মাধ্যমে জানুক, সচেতন হোক। নমস্কার, কে বলছেন? নমস্কার। বাজেটের মধ্যে আমরা মাসে 14 থেকে 20 ফেব্রুয়ারি আসলে বাজেট নিয়ে দুই-একদিন আগে আলোচনা করেছি। যদি জনগণের স্বার্থে বাজেটটা হতো তাহলে তো আমরাও পত্রপত্রিকার মাধ্যমে দেখতাম সারা জনগণের 40 লক্ষ ত্রিপুরা রাজ্যের মানুষের উপকৃত হওয়ার কথা। কিন্তু এই বাজেট হওয়ার পরিপ্রেক্ষিতে আমার একটা প্রশ্ন হলো যে গ্রামীণ যে রেগার শ্রম দিবসটা কেন কমিয়ে দিল? যদি রেগার শ্রম দিবসটা না কমতো তাহলে রেগার শ্রম দিবসটা গ্রামীণ অর্থনৈতিক মজবুত হওয়ার কথা ছিল, কিন্তু গ্রামীণ অর্থনৈতিক তো মজবুত হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত কথা হলো যদি অর্থনৈতিক বাজেট বেড়ে থাকতো তাহলে সামাজিক ভাতা প্রত্যেকটা মাসে কেন সেই ভাতাগুলা যারা ভাতা পাবো তারা কেন পায় না? যদি বাজেট জনগণের স্বার্থে হতো তাহলে কর্মচারী নিয়োগ করার ক্ষেত্রে কেন এত ত্রুটি বিচ্ছুটি থাকে? সর্বক্ষেত্রে আমরা বেশি বাজেটের বিরুদ্ধে আমরা তো সবটা বুঝি না। পত্রপত্রিকার মাধ্যমে আমরা যা দেখি আর কিছু কোন কোন ক্ষেত্রের মধ্যে বাজেট কম হয়েছে, কোনটা বেশি বা হয়েছে, বেশি তো হয়নি, সব দিয়ে কম হলো। তাহলে এই রাজ্যের বিজেপি সরকার কিন্তু অ্যাডভার্টাইজের মাধ্যমে গত কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে বলেছে দেখলাম বলেছে যে জনগণের স্বার্থে বাজেটটা হলো। জনগণের স্বার্থে হলে তো সর্বক্ষেত্রে জনগণের স্বার্থে ব্যবহৃত হতো, কর্মচারী থেকে এবং শ্রমজীবী মানুষের স্বার্থে সর্বক্ষেত্রে হতো। কিন্তু আমরা তো কোনোটাই দেখি না। আর এই বাজেটটা সেটা আসলো জনবিরোধী বাজেটটা জনগণের স্বার্থে কোনোটাই হলো না। কারণ কর্মচারী দিয়ে দিতে পারে না, কর্মচারীরাও রাস্তায় নামছে, কর্মচারীরা সাংবাদিক সম্মেলন করে একটা মহিলা বলেছে, একদম পাই টু পাই বলেছে কোন কোন ক্ষেত্রে বাজেটটা হলো, কোন কোন ক্ষেত্রে বাজেটটা জনবিরোধী হলো, সবটাই কর্মচারীর বিরোধী থেকে বলে দিয়েছে। কিন্তু বিজেপি সরকারের উল্টা পাল্টা কথা, বিধায়করা হুঁশিয়ারি কথা, বামপন্থীদের হুঁশিয়ারি দেওয়ার কথা, ত্রিপুরা রাজ্যে বিরোধী দলেরা উগ্রপন্থা বাড়াচ্ছে, সেটাও আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জিতেন চৌধুরী সেটাও ব্যাখ্যা দিয়েছে তারা সবসময় পাশে থাকবে, কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিগত দিন আমরা দেখলাম পুরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিগনেচার জুয়ানকা নিয়োগ সেন্ট্রালের সাথে আলোচনা করে নীরজ চক্রবর্তীর নেতৃত্বে টিএচআর বাহিনী তৈরি করে ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীকে নির্মূল করে দিয়েছে। অনেক পরিশ্রমের মাধ্যমে ত্রিপুরাকে সন্ত্রাস মুক্ত করে একটা সুন্দর শান্তি ত্রিপুরা রাজ্যে এনেছে। আমরা দেখলাম
আমাদের রাজ্যে মানিক সাহার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রায় 500 জনের মতন উগ্রপন্থী আত্মসমর্পণ করেছে, কিন্তু আরো বাকি রয়েছে। কিন্তু আসলে আমরা চাই ত্রিপুরার যে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের স্বার্থে যে সরকার ঘোষণা করেছে, প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলা প্রতিশ্রুতির মাধ্যমে কাজ করুক। বিরোধীর মতন করে কাজ করবে, শাসক দলের মতন কাজ করবে। আমরা চাই যারা বেকারত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে অন্যমুখী হয়ে গেল, ত্রিপুরা রাজ্যে বেকার এদের মাধ্যমে ভাস করে রয়েছে, শিক্ষক নিয়োগ করতে পারছে না, স্কুলগুলোর মধ্যে মাস্টার শূন্য হয়ে গিয়েছে, স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে নার্স নেই, ডাক্তার নেই, স্টাফ নেই, কিছু জিআরবিটির মাধ্যমে কিছু করেছে আমরা দেখলাম যা হলো। কিন্তু আসলে সর্বক্ষেত্রে পরিষেবা যদি মানুষের দিয়ে তাহলে কিন্তু ত্রিপুরা রাজ্যের একটা উন্নয়নের স্তব্ধ প্রসারিত হবে। কিন্তু আসলে সরকারের মতন বলছে, কিন্তু সরকার যদি জনস্বার্থে কাজ বাজেটটা হয়ে থাকে তাহলে তো আমরা দেখি না গ্রামীণ রাস্তাগুলা বেহাল দশা হয়ে রয়েছে, রাস্তাগুলার ইট নেই, রাস্তা ভেঙে পড়ে রয়েছে, মানুষ যাতায়াতের করার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে চলছে। কিন্তু সেটা আসলে বামপন্থী সরকার যে রাস্তাগুলা করে দিয়ে গেল সেটি এখন পর্যন্ত মেরামত করতে পারে না, স্কুলগুলা যেটি করে দিয়ে গেল এটি এখন পর্যন্ত মেরামত করে রাখতে পারছে না, জঙ্গল হয়ে যাচ্ছে। কিন্তু আসলে সরকার বড় বড় কথা, কেন্দ্রের বিজেপি সরকার আছে, ত্রিপুরাতে বিজেপি সরকার আছে, পিছিয়ে বললে নরেন্দ্র মোদী আমাদের সাথে আছে, ত্রিপুরাতে আমরা আছি, সেটা আসলে কোনোটাই বিষয় নাই। কারণ একটাই বলছে নরেন্দ্র মোদী আছে, তারাও আছে। আরে যখন এই রাজ্যে কংগ্রেস আমরা করে আসছি, সেটা কি এই যে বড় বড় বিদ্যমান যারা কোটি কোটি টাকার মাল যারাও যান, তাদের যে সম্পত্তি তাদের উপর কেন্দ্রীয় সরকারকে কর ধার্য করতে হবে, সম্পদ কর। কারণ এই যে সম্পদ তারা পাহাড়ে পরিণত করেছেন, পর্বতে পরিণত করেছেন, এটা মানুষকে লুণ্ঠন করে। কাজেই সে মানুষের স্বার্থে সরকারের বাজেট জনস্বার্থবাহী কর্মসূচি রূপায়ণ করতে গেলে পর সরকারের যে তহবিল অর্থ ভান্ডার তাকে শক্তিশালী করতে গেলে পর মানুষকে লুট করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছে তাদের সম্পদের উপর কেন সরকার চাপ সৃষ্টি করে সেখান থেকে সেখানে আর্থিক আয় অর্জনের ব্যবস্থা করবে না। কিন্তু দেখা গেল এবার যে বাজেট, সেই বাজেটে বড় বড় পুঁজিপতি যারা তাদের ক্যাশাগ্রহ এই সরকারটা স্পর্শ করার চেষ্টা করে। কাজে এখানে বিরোধী পার্টি বামপন্থী রাজনৈতিক দল দাবি জানিয়েছেন যে এদের উপর সম্পদ কর, এটা বিরাট অঙ্কের টাকা না, শতকরা হারে 4 ভাগ তাদের উপর সম্পদ কর ধার্য করো, এবং এই টাকা যদি সংগ্রহ করা যায় একটা বিরাট অঙ্কের টাকা ভারত সরকারের কোষাগারে আসবে, যার উপর ভিত্তি করে জনস্বার্থে সারা দেশে ব্যাপক ইতিবাচক কর্মসূচি নেওয়া সম্ভব। যেহেতু কেন্দ্রীয় সরকার করছে না, এই দাবি আমরা অনেকদিন আগে করছিলাম, এই মুহূর্তে সারা দেশের মানুষকে এই দাবিতে সোচ্চার হওয়ার জন্য, সংগঠিত হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আমাদের ভারতবর্ষের অর্থনীতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষ যেমন দুটো পায়ের উপর দাঁড়ায়, কাজে আমাদের দেশের ছেলে মেয়ে যারা ভবিষ্যৎ নাগরিক, দেশ পরিচালনার দায়িত্ব যাদের স্কন্ধে ভবিষ্যতে অর্পিত হবে, সেই নাগরিককে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে গেলে পর শিক্ষা এবং স্বাস্থ্যের মতো দুটো মৌলিক বিষয়, এই বিষয়ের প্রতি সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে। দীর্ঘদিন যাবৎ এই প্রশ্নে দাবি করা হচ্ছে স্বাস্থ্য খাতে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা দেশের সম্পদের সম্মিলিত হিসেব সেখানে করে, এটাকে ভিত্তি করে হয় জিডিপি। সেখানে দাবি করা হচ্ছিল এই জিডিপির একটা অংশ স্বাস্থ্যের জন্য, একটা অংশ শিক্ষার জন্য,
কেন্দ্রীয় সরকারকে চিহ্নিত করে বাজেটের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই দাবি যতই জনপ্রিয় হোক না কেন, যতই প্রাসঙ্গিক হোক না কেন, কেন্দ্রের সরকার কি আগের সরকার কি বর্তমান আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার 11 বছর হয়ে গেল, তারা একে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন না। তাদের কাছে এটা যেন একটা স্লোগান, এটাকে তারা সেইভাবে নজরে দেওয়ার চেষ্টা করছেন না। যদি মনে করেন যে তারা বুঝতে পারছেন না, তাহলে ভুল করবেন। তারা জেনে বুঝে এই বিষয়টার প্রতি গুরুত্ব দিতে চাইছেন না, কারণ মূলত এই দেশের বড় বড় একটা পুঁজিপতি ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে মুনাফা করে যারা তাদের সম্পদকে স্ফীত থেকে স্ফীততর করছে, তাদের হাতে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় যারা তুলে দিয়ে তাদের এই দুটো ক্ষেত্রকে একটা ব্যবসার ক্ষেত্র, মুনাফা অর্জনের ক্ষেত্রে তারা যাতে কাজে লাগাতে পারে তার সুযোগ দেওয়ার জন্য এই যে দাবিতে ছাত্র আন্দোলন করছে, যুবক আন্দোলন করছে, ব্যবহারজীবী বুদ্ধিজীবী অংশের মানুষ, গণতান্ত্রিক অংশের মানুষ, দলবন্ধের বিশেষে এই দাবিতে আন্দোলন করছে, এটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। এবারের বাজেটও এই বিষয় সম্পর্কে সরকার নির্বাক ছিল। এখানে এই 5টি রাজনৈতিক দল নির্দিষ্টভাবে এই দাবি আবার উত্থাপন করেছে। স্বাস্থ্য খাতে জিডিপি অন্তত 3 ভাগ এবং শিক্ষা খাতে জিডিপির অন্তত 6 ভাগ আলাদাভাবে চিহ্নিত করে বাজেটে অন্তর্ভুক্ত করে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যয় নির্বাহের বৃহত্তম অংশের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে। রাজ্য সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে এই অর্থ বরাদ্দের মধ্য দিয়ে শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের দেশের ছেলেমেয়েরা, সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে হবে। খুব গুরুত্বপূর্ণ। অনুমোদন করে সেখান থেকে গোটা দেশ চলে, রাজ্যগুলো তার প্রাপ্য অংশ থেকে রাজ্যগুলো তার বাজেট তৈরি করে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের মধ্যে। যখন এই বাজেট আলোচনা চলছে আমাদের দেশে পার্লামেন্টে, আমাদের দেশের প্রধানমন্ত্রী কোথায়? উনি ফ্রান্স সফরে ব্যস্ত, উনি আমেরিকা সফর করছেন। ওনার আমাদের দেশের অর্থনীতিবিদদের মতামত, আমাদের দেশের পার্লামেন্টের মেম্বারদের মতামত, আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতের থাকবে, তাদের মতামতের কোনো দাম নেই। উনি সরকারের প্রধান, উনি বিদেশ ভ্রমণে ঘুরছেন। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান যে বিজেপি সরকার এবং বিজেপি দল, সেই দল আমাদের দেশের অর্থনীতি সম্পর্কে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে, আমরা আগামী 1 বছর কিভাবে চলতে চাই তার সম্পর্কে তার লক্ষণ, এটাই হচ্ছে এইভাবে তারা দেখতে চায়। একটা অত্যন্ত ক্যাজুয়াল ভাবে, সাধারণ ভাবে এটাকে দেখতে চায়, কিন্তু এটা সাধারণ জিনিস নয়। 1 ফেব্রুয়ারি বাজেট উপস্থিত করার আগের দিন আমাদের দেশের অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করেছে। আমরা 5টি বামপন্থী দল বা বামপন্থী পার্টিগুলোর অভিযোগ নয়, এই অর্থনৈতিক সমীক্ষায় পরিষ্কার বলেছে আমাদের দেশের সাধারণ মানুষের কেনার ক্ষমতা কমে যাচ্ছে। খুব ধীরে 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 মানুষ এমনকি ভোগ্যপণ্য, চাল, ডাল, নুন, তেল, জামা কাপড়, ওষুধপত্র, এগুলো না কিনতে পারলে সভ্য সমাজে মানুষ থাকতে পারবেন না। ভোগ্য পণ্য ক্রয় করবার ক্ষমতা দারুণভাবে কমে যাচ্ছে। 3 নম্বর বলেছে অর্থনৈতিক সমীক্ষায়, বেকারত্ব আমাদের দেশে এমন জায়গায় দাঁড়িয়েছে যে মানুষের হাতে টাকা আসছে না, কোনো কাজ নেই। কাজে কাজ না থাকলে টাকা আসবে না। সে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, গ্রাম শহর নির্বিশেষে বেকারি। এই সমস্যাগুলোর সমাধান করবার জন্যই দরকার হচ্ছে বাজেট। সরকারের দায়িত্ব এই সমস্যাগুলো সমাধান করা। এগুলো কিভাবে সমাধান করতে পারে তার জন্য পরিকল্পনা রচনা করা। কিন্তু
এখানে সেই নিয়ে কোনো চিন্তা ভাবনা এই বাজেটের মধ্যে নেই। আপনারা শুনেছেন, আমি সেই বিষয়ে বলবো না। কি করেছেন উনি কিছু চকমক রং দেওয়ার জন্য কিছু কথা বলেছেন এই বাজেটের মধ্যে। বাজেটের মধ্যে আপনারা কবে মানিক সরকার আলোচনায় বলছিলেন কৃষি অর্থনীতির কথা, আমাদের দেশের কৃষক আন্দোলনের কথা। আমাদের রাজ্যে আমরা দেখেছি একজন মন্ত্রী মোহনপুরে নাচছে। এই বাজেটের মধ্যে একটা প্রস্তাব আছে, প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা। এই সরকারের প্রতিটি প্রকল্প, প্রতিটি বাজেটের মধ্যে দেখবেন প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীর নাম ইত্যাদি জুড়ে দিয়ে এই প্রকল্পটা যাদের জন্য তাদের প্রতি লক্ষ্য না রেখে এই প্রকল্পটাকে অন্যদিকে প্রবাহিত করছে। ধনধান্যে কৃষি যোজনা প্রধানমন্ত্রীর, আর এই বাজেটের ধনধান্য কৃষি যোজনায় বাজেট বরাদ্দ কত? 00, কোনো বরাদ্দ নেই। কি করেছে? ধনধান্য কৃষি যোজনার নাম হেডলাইন দিয়ে পূর্বতন বর্তমান যে চালু আছে কৃষি যোজনাগুলো, কৃষি দপ্তরের সেই যোজনাগুলোকে ঢুকিয়ে দিয়ে বলেছে এটাই হচ্ছে ধনধান্য কৃষি যোজনা। আস্ত ফাঁকি। এই হচ্ছে বিজেপি দল। আর এর ভিতরে আমাদের দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ছিল, এক বীমা যোজনার মধ্যে প্রধানমন্ত্রীর নাম। এবার সেই নামের মধ্যে সেখান থেকে টাকা কেটে দেওয়া হলো। কৃষকদের সারের জন্য 13% আরো বাড়তি পয়সা দেওয়া হলো, কারণ ভারত সরকার সমস্ত সার কোম্পানিগুলোকে বন্ধ করে দিল। আপনারা শুনেছেন নবরত্নের কথা। শুধু কৃষি ক্ষেত্রে নয়, আমাদের নতুন প্রজন্ম কাজ করবে, আমাদের লোকরা কাজ করবে, কাজ না করলে টাকা আসবে না। আপনারা শুনেছেন যে কিভাবে আমাদের নবরত্ন ছিল, সেই নবরত্ন আজকে কোন জায়গায় এসে দাঁড় করিয়েছে। গত 30 বছরে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে শুধু ব্যয় বরাদ্দ বাড়েনি তা নয়, আমাদের যে নবরত্ন ছিল সেই নবরত্নকে এখন শূন্যের কোটায় নিয়ে গেছে। এই বাজেটের মূল দিক হচ্ছে সরকারি শেয়ার বিক্রি করো, সরকারি সম্পত্তিগুলো বিক্রি করো, বেসরকারির কাছে, বেসরকারি কোম্পানি, কর্পোরেট সংস্থাগুলোর কাছে বিক্রি করো। যেমন ভাবে LIC শেয়ার 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে দিয়ে যাচ্ছে। LIC পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি সংস্থা। যারা ব্যবসা করে এই সেক্টরের মধ্যে, যারা আয় করে, সে আয়ের অংশ আমাদের দেশের রেল, আমাদের দেশের রাস্তাঘাট, আমাদের দেশের গরিব মানুষের ঘর, আমাদের দেশের স্বাস্থ্য খাতে ভারত সরকারকে টাকা দেয় এবং সেখান থেকে আমাদের ব্যয় বরাদ্দ হয়। সেই সংস্থাকে 100% বিদেশি বিনিয়োগ করে বহুজাতিক সংস্থাগুলো এরা লুট করবার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এইভাবে আমাদের দেশের যা সম্পদ ছিল, কৃষি ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমাদের দেশকে লুট করবার জন্য, বিদেশিদের লুট করবার জন্য বহুজাতিক সংস্থা তাদের লুটের বাণিজ্য তৈরি করবার জন্য এটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং এই বাজেট সেই অভিমুখে চলছে। এখানে আপনারা দেখেছেন এই বাজেট যেদিন পেশ হয়েছে তারপর দিন থেকে আমরা বামপন্থীরা, আমাদের পার্টি এবং বিভিন্ন গণসংগঠন, শ্রেণী সংগঠনগুলো আমরা মিছিল করছিলাম, এই বাজেট মানছে না, এই আমাদের প্রস্তাব তোমরা গ্রহণ করো। এদিকে কারোর নজর নেই। দেখলাম আগরতলা শহরে অভিনন্দন র্যালি। কিসের, কার জন্য অভিনন্দন? ত্রিপুরার মানুষ কি পেয়েছে এই বাজেটের মধ্যে? আমাদের বিরাট একটা অংশ, 2/3 ভূখণ্ড, স্বশাসিত উপজাতি এলাকা, স্বশাসিত জেলা পরিষদ, কি পেয়েছে সেই এলাকাতে? কি চলছে সেখানে? আর আগরতলা শহরে অভিনন্দন র্যালি হচ্ছে। জল নেই, খাওয়ার জল, রাস্তা নেই, স্কুলগুলোতে মাস্টার নেই, চাষের জমি নেই, জলের জন্য চাষ করতে পারছে না।
কি হবে এখানে? সরকার আছে ওখানে, ত্রিপুরা মাথা, ওরা এডিসি প্রশাসনের নিয়ন্ত্রণ করে এখন 4 বছর হলো। কেন কাজ নেই? কেন খাবার জুটে না? কেন প্রাথমিক বিদ্যালয়ে মাস্টার মশাই নেই? কেন স্বাস্থ্য প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে? কেন সেচ প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে? হন্য হন্য হয়ে ঘুরছে মানুষগুলো। কি আছে প্রকল্পে? কেন্দ্রীয় বাজেট। আমাদের উত্তর পূর্বাঞ্চলের আর কয়েকটা রাজ্য আছে, আসাম, 3টা স্বশাসিত জেলা পরিষদে লেখা আছে 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আমাদের জন্য 1 পয়সা বরাদ্দ হয়নি। ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন, কিন্তু কি পেয়েছেন? প্রতারণা। মানুষকে ধোঁকাবাজি দিয়েছেন, জাতের নামে বজ্জাতি করেছেন, জাতি উপজাতির ঐক্যকে নষ্ট করবার জন্য চেষ্টা করছেন। এবং তা নয়, শুধু সরকারের অংশীদার দুইজন মন্ত্রী। লজ্জা করে না অভিনন্দন রেলি করতে? এই বাজেট দেখেছেন আপনারা? আমাদের এই গরিব মানুষ ত্রিপুরা রাজ্যের, সারা দেশের উপরে এই গরিব মানুষগুলো যাদের হাতে টাকা নেই, রোজগার নেই, তারা কি চায়? বাজেটের কাছে, সরকারের কাছে কি চায়? বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা চায়, বিনা মূল্যে শিক্ষা ব্যবস্থা চায়। আমরা কি জিজ্ঞেস করতে পারি, আমাদের রাজ্যের মধ্যে তৃণমূল ইঞ্জিনের সরকার চলছে এখন, আমরা কয়টা এইমস পেয়েছি? লজ্জা হয় না অভিনন্দন রেলি করতে, বক্তৃতা দিতে? অনেক গাল গল্প, অনেক টাকা পয়সা, অনেক প্রচারের ফানুস, পত্র পত্রিকা ফাটিয়ে ফেলেছেন। এইমস হচ্ছে যা কতখানি জায়গা দেখছে, একবার যাচ্ছে ডুকলিতে, একবার যাচ্ছে মোহনপুরে, একবার তো কবল আমবাসায় চলে যাচ্ছে। হয়েছে এইমস আপনার? আরে মশাই, খোদ এইমস নয়াদিল্লি, ওখানে ডাক্তার নেই, খালি পড়ে আছে, ওখানে ডাক্তার নিয়োগ করে না। এখানে এইমস হয়েছে। এইমস বাজেট তো প্রস্তাব হয়ে গেছে, বাজেট অধিবেশনের অর্ধেক সেশন তো আজ কালকে শেষ হয়ে গেছে, এখন বিরতি চলছে, আবার হবে। আসবে না তো? আপনি কি বিকল্প জাতীয় সড়ক পেয়েছেন? ত্রিপুরার মানুষ পাইনি তো। আমরা তো বিকল্প রেল লাইন পাইনি। কি পেয়েছেন? ডাবল ইঞ্জিন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব অর্জন হয়েছে, আমাদের নৈতিক সামাজিক অধঃপতন হয়েছে। আমাদের ছেলে মেয়েরা আজকে এইটা গর্ব করে বলতে পারছে না এই ত্রিপুরা শ্রেষ্ঠ হবে। মুখ্যমন্ত্রী নিজের ভাষায় আমি যদি বলি, নেশামুক্ত ত্রিপুরা করতে চেয়েছিলাম, হয়ে গেছে নেশাযুক্ত ত্রিপুরা। না না, মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু নেশাযুক্ত ত্রিপুরা নয়, আন্তর্জাতিক চোরাই চালানের করিডোর হয়েছে ত্রিপুরা। আমাদের যুব শক্তিকে বিপদে পরিচালিত করছেন, না দিতে পারছেন চাকরি বাকরি কোনো কিছু, তাদেরকে নেশার বাণিজ্যে ডুবিয়ে দিচ্ছেন, তাদের মা বাবাকে চিনতে পারছে না। এই সমাজকে তো ভাবার কথা, চিন্তার কথা, এটা দূরের কথা। এই যুব শক্তিকে আপনি বিপদে পরিচালিত করছেন। অস্ত্র পাচার হচ্ছে, মানব পাচার হচ্ছে এই করিডোর দিয়ে, আন্তর্জাতিক করিডোর দিয়ে। কি ভূমিকা ভারত সরকারের? কি ভূমিকা ত্রিপুরা সরকারের? কি পেয়েছেন আপনি? কিছুই পাননি। না জাতীয় সড়ক, না বিকল্প রেল লাইন, না কোনো বিমানবন্দর, কৈলাসহর নিয়ে অনেক গাল গল্প শুনেছি। পেয়েছেন? পাননি তো। বিকল্প অভিনন্দন রেলি করছেন আপনারা। যাই হোক, আমি এই কথাগুলো বলছি এই জন্য, ওরা যারা অভিনন্দন রেলি করছে তারা জানে না এই বাজেটের ভিতরে কি আছে। কিছুই নেই, তারাও হতাশ হবে, চাকরি কাজ কর্ম কিছু পাবে না। 2017 সালের ডিসেম্বর মাসে ত্রিপুরায় যতজন চাকরি করত,
গ্রুপ এ থেকে গ্রুপ বি পর্যন্ত আজকে 2025 সালের জানুয়ারি মাসে এসে সেই সংখ্যার বিরাট 56,000 থেকে 60,000 পার্থক্য, বিরাট শূন্য পদ। ভারত সরকারের 10 কোটির উপরে শূন্য পদ। কোথায় নিয়োগ? এই জন্য পরিকল্পনা কোথায়? টাকা আনবেন বেসরকারি হোটেলে, 5 তারা হোটেলে বসে সরকারের টাকা খরচ করে বিদেশের অতিথি, দেশের অতিথিদের ডেকে নিয়ে ভোজ সভা করতে পারবেন না। টাকা আসবে না, টাকা চলে যাচ্ছে, বিনিয়োগ বাড়বে না ভারতবর্ষে। আমরা বলছি তার জন্য নয়, আমরা চাই বিনিয়োগ বাড়ুক, বেসরকারি বিনিয়োগ বাড়ুক। সরকারি বিনিয়োগ না বাড়লে পরে বেসরকারি বিনিয়োগ বাড়ে না। আর বেসরকারি বিনিয়োগ এখন চলে যাচ্ছে। আমাদের দেশ থেকে বেসরকারি সংস্থাগুলো তাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে, এখানে বিনিয়োগ করবে না, কারণ মানুষের হাতে পয়সা নেই। কাজে আমাদের ছেলে মেয়ের চাকরি হবে না। কাজে আমি এই কথাগুলো বলছি এই জন্য, আমরা 5টি বামপন্থী দল আমরা একটা বিকল্প প্রস্তাব দিয়েছি। সেই বিকল্প প্রস্তাব পার্লামেন্টের ভিতরে আমাদের সদস্যরা আলোচনা করবেন। আমরা বাইরে মাঠে ময়দানে আপনাদেরকে সমবেত করে এর পক্ষে জনমত তৈরি করবার চেষ্টা করব। কিন্তু এই সরকার সে কথা শুনবে না। আগামী দিনগুলোতে এই বাজেট পাস হয়ে যাওয়ার পরেও আর 15 দিন পরে যখন বাজেট অধিবেশন হবে, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিজেপি এবং তার শরিক দলগুলো, এনডিএর জোটের শরিকরা এই বাজেট জনস্বার্থ বিরোধী বাজেট তারা পাস করবে। এই বাজেটের বিরুদ্ধে মানুষের সঙ্গে থাকবার জন্য রুটি রুজি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের জন্য, মা বোনদের অধিকার সম্মান রক্ষা করার জন্য, তফসিল জাতি, ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে একটা সুন্দর সুস্থ ত্রিপুরা গড়ে তোলার জন্য আমাদের সংগ্রাম থাকবে। আপনারা শুনলেন সেখানে আয়োজিত কর্মসূচিতে বামফ্রন্টের নেতৃত্ব এবং অন্যান্য যে বাম দলগুলোর নেতৃত্ব ছিলেন তারা বক্তব্য রেখেছেন। এই বাজেট ইস্যুতে বাম দলগুলোর কর্মসূচি আগামী 1 সপ্তাহ ব্যাপী চলবে। গোটা দেশের অঙ্গ হিসাবে রাজ্যেও কর্মসূচি সংগঠিত হচ্ছে বলে 5টি বাম দলের তরফে নেতৃত্ব জানিয়েছেন। তার পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির তরফেও বাজেটের পক্ষে কর্মসূচি রয়েছে, কর্মসূচি চলছে। সেদিক থেকে বাজেটের পক্ষে বিপক্ষে শাসক বিজেপি যেমন রয়েছে, ঠিক তেমনি বিপক্ষে বামেরা আছে, কংগ্রেসও আছে। কিন্তু শাসকের অর্থাৎ বিজেপির আরো 2টি শরিক দল আইপিএফটি এবং মথা বাজেট ইস্যুতে তাদের অবস্থান কি? এই প্রশ্ন এই রাজ্যের রাজনৈতিক মহল থেকে যেমন উঠছে, ঠিক উঠছে বিভিন্ন মহল থেকেও, এবং সেই প্রশ্নের উত্তর বোধ হয় মথা আইপিএফটি নেতৃত্বকে দিতে হবে। আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।